আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যারা এবার 25-26 সেশনে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিবা, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বিগত সালের প্রশ্নগুলো কিন্তু ভালো মতো অ্যানালাইসিস করতে হবে। তোমরা দেখবা বিগত বছরে প্রশ্ন হুবহু কমন না আসলে কিন্তু টপিক কিন্তু রিপিট হয়। এই জন্য আমাকে বিগত সালের প্রশ্নগুলো ভালো মতো অ্যানালাইসিস করতে হবে এবং সেটার অপশানগুলো ভালো মতো ব্যাখ্যা সহ বিশ্লেষণ সহ কিন্তু আমাদের সমাধান করতে হবে। যদি এইভাবে প্রশ্ন সমাধান করতে পারো, দেখবা এখান থেকেই তোমাদের খুব সুন্দর একটা প্রস্তুতি হয়ে যাবে। তো আমরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বিগত বছরে প্রশ্ন সমাধান করতেছিলাম বিস্তারিত ব্যাখ্যা সহ। আজকে হচ্ছে তার পঞ্চম ক্লাস এবং আজকে হচ্ছে আমরা জৈব যৌগটা শেষ করে দেব ইনশাআল্লাহ। তো চলো দেরি না করে আজকে ক্লাসটা আমরা শুরু করি। চলো দেখো, আমাদের আজকের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে মিথাইল বেনজিন বা টলুইন। তো প্রথমে দেখি এখান থেকে আমাদের বিগত বছরে কি কি প্রশ্ন আসছে ঢাকা ইউনিভার্সিটিতে। চলো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে কোন যৌগটি জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে না। দেখো আচ্ছা, এইখানে তোমাদের জলীয় বোমিন দ্রবণ হবে, টাইপিং মিস্টেক, জলীয় বোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে না। ঠিক আছে, তো চলো আমরা দেখি। দেখো প্রথমে আমি তোমাদেরকে জলীয় বোমিন দ্রবণের সাথে কারা বিক্রিয়া করবে সেটা আগে ক্লিয়ার করি। দেখো আমরা কি বলছিলাম যে জলীয় বোমিন দ্রবণ বোমিন দ্রবণের সাথে কারা বিক্রিয়া দেয়, ওই যে অসম্পৃক্ত যৌগ, মানে অসম্পৃক্ততার পরীক্ষা করার জন্য আমাদের বোমিন দ্রবণের পরীক্ষা দেখছিলাম, অ্যালকিন অ্যালকাইন দিয়েছিল। মানে কি আমাদের অসম্পৃক্ত যৌগ, যারা অসম্পৃক্ত যৌগ তারা কি দিবে, তারা হচ্ছে জলীয় বোমিন দ্রবণের সাথে বিক্রিয়া দিবে। দিয়ে কি হয়েছিল, ওই যে হচ্ছে বোমিনের আর বর্ণটা বর্ণহীন হয়ে গেছিল। তারপরে যেটা দিবে সেটা হচ্ছে আমাদের দেখো অ্যারোমেটিক যৌগগুলো দিবে, কিন্তু এখানে একটা শর্ত আছে। অ্যারোমেটিক যৌগ দিবে, কিন্তু এখানে হচ্ছে তোমার সাপোজ মনে করো আমাদের মনে করো এই যে বেনজিন, এইখানে বেনজিনের সাথে আমাদের একটা সক্রিয়কারী গ্রুপ থাকতে হবে এবং সেটা একটু শক্তিশালী হইতে হবে। কি থাকতে হবে? সক্রিয়কারী গ্রুপ থাকতে হবে। তাহলে কিন্তু সেটা আমাদের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া দিবে। এখানে কিন্তু দুর্বল সক্রিয়কারী গ্রুপ থাকলেও হবে না, এখানে আমাদের শক্তিশালী সক্রিয়কারী গ্রুপ থাকতে হবে। তাহলে হচ্ছে আমাদের ব্রোমিন দ্রবণের সাথে কিন্তু বিক্রিয়া দিবে। তাহলে কি করবে? ব্রোমিন দ্রবণের সাথে কিন্তু বিক্রিয়া দিবে। তো চলো আমরা এখন অপশানগুলো একটু দেখি। দেখো প্রথম অপশানটি কি? CH3 CH ডবল বন্ড CH2। দেখো তো এটা দেখেই বুঝতে পারতেছো না, এখানে ডবল বন্ড আছে। কি আছে? ডবল বন্ড আছে। ডবল বন্ড ট্রিপল বন্ড থাকে মানে কি অসম্পৃক্ত যৌগ, আর অসম্পৃক্ত যৌগগুলা জলীয় বোমিন দ্রবণের সাথে বিক্রিয়া দিবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের জলীয় বোমিন দ্রবণের সাথে বিক্রিয়া দিবে, এখানে কোনো কনফিউশন নাই। পরে কয়েকটা খেয়াল করো, পরের অপশানগুলো একটু খেয়াল করো। তোমরা এর দেওয়া আছে ফেনল, তারপর দেওয়া আছে অ্যানিলিন, তারপর দেওয়া আছে আমাদের অ্যানিলিন, তারপরে দেওয়া আছে আমাদের টলুইন, দেখো, বা মিথাইল বেনজিন CH3। এবার এই কয়েকটার মধ্যে কোনটা জলীয় বোমিন দ্রবণের সাথে বিক্রিয়া দিবে না একটু খেয়াল করো। আমি কি বলছি যে বেনজিনের সাথে আমাদের সক্রিয়কারী গ্রুপ থাকতে হবে। তো এখন একটু খেয়াল করে দেখো যে হাইড্রক্সিলও কিন্তু অর্থোপ্যারা ইন্ডিকেটর, সক্রিয়কারী গ্রুপ। অ্যামিনটাও অর্থোপ্যারা ইন্ডিকেটর, সক্রিয়কারী গ্রুপ। আবার দেখো মিথাইলটা কিন্তু অর্থোপ্যারা ইন্ডিকেটর, সক্রিয়কারী গ্রুপ। আমি বলছিলাম যে বেনজিনের সাথে কি থাকতে হবে? শক্তিশালী সক্রিয়কারী গ্রুপ থাকতে হবে। কিন্তু তোমরা যদি একটু খেয়াল করে দেখো, শক্তিশালী অর্থোপ্যারা ইন্ডিকেটর বা শক্তিশালী সক্রিয়কারী গ্রুপ কোনগুলো ছিল? সক্রিয়কারী গ্রুপ ছিল হচ্ছে আমাদের দেখো হাইড্রক্সিল এবং কিন্তু অ্যামিন।
ঠিক আছে। আর এই যে মিথাইল গ্রুপটা কিন্তু দুর্বল সক্রিয়কারী গ্রুপ ছিল, দুর্বল সক্রিয়কারী গ্রুপ ছিল আমাদের। দুর্বল সক্রিয়কারী গ্রুপটা কিন্তু আমাদের হচ্ছে মিথাইল। তো মিথাইলটা হচ্ছে আমাদের দুর্বল সক্রিয়কারী গ্রুপ, কিন্তু আমাদের এখানে সবল সক্রিয়কারী গ্রুপ থাকতে হবে, ঠিক আছে। তো সক্রিয়কারী গ্রুপ হলে সেটা বিক্রিয়া দিবে, এটাতে বিক্রিয়া দিবে না তা না, কিন্তু এখানে আমাদের একটু কন্ডিশন আছে। এখানে যদি আমরা লুইস অ্যাসিড লাইক অ্যালুমিনিয়াম ক্লোরাইড তারপর হচ্ছে এখানে তাপমাত্রা দেই, তাহলে কিন্তু আমাদের এই টলুইন বা মিথাইল বেনজিনটা কিন্তু আমাদের কি দিবে বলতো, ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া দিবে। কিন্তু নর্মালি কিন্তু টলুইনটা কিন্তু ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া দিবে না, ঠিক আছে, ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া দিবে না, ঠিক আছে। তো এখন আমরা দেখি যে এইগুলা যখন ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া দেয় তখন আসলে কি উৎপন্ন হয়, চলো দেখি তখন আসলে কি উৎপন্ন হয়। এই যে যখন ফেনল জলীয় ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া দেয়, যখন ফেনল জলীয় ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া দেয় তখন কি উৎপন্ন করে দেখো, এটা হচ্ছে আমাদের ফেনল। এই ব্রোমিনটা এখন বেনজিন এই রিংটা কোথায় যুক্ত হবে, তুমি অনেকেই প্রশ্ন করো যে যখন একাধিক গ্রুপ যুক্ত হয় বা অন্য কোনো গ্রুপ যুক্ত হয় তখন বেনজিনের কোন পজিশনগুলোতে যুক্ত হবে। দেখো কনফিউশন, এখানে কোনো কনফিউশন নাই, তোমরা দেখবা যে বেনজিনের মাথায় আগে থেকেই কোন গ্রুপটা আছে। দেখো এখানে অর্থপ্যারা ইন্ডিকেটর আছে, অর্থপ্যারা ইন্ডিকেটর মানে এখন ব্রোমিনটা যুক্ত হইতে হয়ে এর অর্থপ্যারা অবস্থানেই যুক্ত হইতে হবে। তো দেখো এটা অর্থ অবস্থান কি এটা, তারপর হচ্ছে প্যারা অবস্থান এটা, অর্থ অবস্থান এটা, খেয়াল করছো। তো এই অবস্থানগুলোতে এখন ব্রোমিন যুক্ত হয়ে যাবে, ব্রোমিন যুক্ত হয়ে যাবে, ঠিক আছে, ব্রোমিন যুক্ত হয়ে যাবে। দেখো খেয়াল করে দেখো, তাহলে এটা হচ্ছে 2, দেখো খেয়াল করে দেখো এটা হচ্ছে 2 4 এটা 6, তাহলে 2 4 6 কি ট্রাইব্রোমো ফেনল উৎপন্ন করবে। সেম ভাবে যখন এটার সাথেও যখন তোমার আমাদের ব্রোমিন দ্রবণ বিক্রিয়া করবে তখন দেখো এটা কি অ্যানিলিন, এটা কি অ্যানিলিন। যখন আমাদের এটা অর্থপ্যারা ইন্ডিকেটর মানে ব্রোমিনটাও ঠিক অর্থ এবং প্যারা অবস্থানগুলোতে যুক্ত হবে, তাহলে এটা কি হবে 2 4 6 ট্রাইব্রোমো অ্যানিলিন। এটা কি হবে দেখো তো, এটা কি হবে, এটা কি হবে, সরি এটা তো বিক্রিয়া দিবে না, এটা তো আমাদের বিক্রিয়া দিবে না। কিন্তু যদি আমরা লুইস অ্যাসিড অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং তাপমাত্রা দেই তখনও কিন্তু এটা ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া দিবে, ঠিক আছে, বুঝতে পারিয়া এখানে। তাই উত্তর কোনটা হবে, উত্তর হচ্ছে আমাদের টলুইন, ঠিক আছে। তো এমসিকিউ গুলা এইভাবে সলভ করতে হবে, আমাকে একদম বিস্তারিত ব্যাখ্যা সহ সলভ করতে হবে, অপশানগুলো ভালো মতো অ্যানালাইসিস করতে হবে, তাহলে দেখবা এখান থেকে তোমাদের সেই একটা লেভেলের প্রস্তুতি হয়ে যাবে, ঠিক আছে। দেখো আচ্ছা এখন আমরা মিথাইল বেনজিন বা টলুইন থেকে বিগত বছরের প্রশ্ন ছাড়াও কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেই টপিকগুলো আমরা একটু কভার করব। দেখো প্রথমে আমরা আসি যে প্রস্তুতি, প্রথমে আমরা আসি প্রস্তুতি, কিভাবে এটা আমরা প্রস্তুত করব, ঠিক আছে। তো দেখো আমরা ফিডারক্রাফট অ্যালকাইজেশন বিক্রিয়া পড়াইছি না এর আগে, তো ফিডারক্রাফট অ্যালকাইজেশনের মাধ্যমে আমাদের টলুইন কিন্তু তৈরি হয়। দেখো বিক্রিয়াটা তোমাদের সবারই পরিচিত, বেনজিনের সাথে যখন তুমি ফিডারক্রাফট বিক্রিয়া দাও অর্থাৎ অ্যালকাইজেশন বিক্রিয়া দাও তখন কিন্তু এখানে আমাদের টলুইন পাইছিলাম। দেখো এখানে কি করছিলাম, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড, আমরা এখানে যদি মিথাইল ক্লোরাইড নেই একটা অ্যালকাইল হ্যালাইড নেই তাহলে কি হবে, আমি কি বলছিলাম এই অ্যালুমিনিয়ামের কাজটাই হচ্ছে এটাকে ভেঙে কি তৈরি করা, ইলেকট্রোফাইল তৈরি করা, অর্থাৎ ভাঙবে একটা ধনাত্মক একটা ঋণাত্মক, মানে এটা কাজই হচ্ছে তোমার ইলেকট্রোফাইল তৈরি করা, যেই ইলেকট্রোফাইল বেনজিনকে অ্যাটাক করবে। তাহলে এখান থেকে কিন্তু আমাদের CH3 এইটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল হিসেবে তৈরি হয় এবং এইটাই কিন্তু আমাদের কি হয় বলতো, এইটাই কিন্তু আমাদের বেনজিনের সাথে অ্যাড হয়ে যায়, ঠিক আছে। এইটা
এইটা এই আর গ্রুপ যেটা নিব আমরা, এই আর গ্রুপটা যেটা নিব সেটাই হচ্ছে বেঞ্জিনের মাথায় অ্যাড হয়ে যাবে এবং এটা হচ্ছে আমাদের টলুইন তৈরি করবে। এটাই হচ্ছে আমাদের টলুইন বা মিথাইল বেঞ্জিন। ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি দেখি। দেখো, আমরা কোন একটা ব্রোমো বেঞ্জিনকে যদি আমরা যদি ব্রোমো বেঞ্জিনকে মিথাইল ক্লোরাইড, সোডিয়াম এবং এখানে যদি আমরা শুষ্ক ইথার দেই তাহলে কিন্তু আমরা এখানে টলুইন পাই। খেয়াল করো তো, একটু খেয়াল করে দেখো তো, এটা এই বিক্রিয়াটার নাম কি বলছিলা? এই বিক্রিয়াটা কিন্তু আমাদের উডস-ফিটিক বিক্রিয়া এবং এটা হচ্ছে আমাদের ফিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। এই বিক্রিয়াটা কি? এই বিক্রিয়াটা কিন্তু আমাদের অ্যালকাইলেশন বিক্রিয়া। দেখো, অ্যালকাইলেশন। ঠিক আছে, তাহলে এই দুইটা বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা কি করলাম বলতো? এই দুইটা বিক্রিয়ার মাধ্যমে আমরা টলুইন প্রস্তুতি করলাম। একটা হচ্ছে ফিডেল-ক্রাফট অ্যালকাইলেশন এবং একটা হচ্ছে উডস-ফিটিক বিক্রিয়া। এই দুইটা বিক্রিয়ার মাধ্যমে কিন্তু টলুইন প্রস্তুত করলাম। টলুইন প্রস্তুত করলাম। ঠিক আছে, তো চলো এখন আমরা তিনটা বিক্রিয়া পড়বো। আমরা টলুইনের খুবই গুরুত্বপূর্ণ তিনটা বিক্রিয়া পড়বো। আসো, খুবই গুরুত্বপূর্ণ তিনটা বিক্রিয়া পড়বো। দেখো, প্রথম বিক্রিয়াটা একটু খেয়াল করো। টলুইন ক্লোরিনের সাথে কেমন বিক্রিয়া দিবে একটু খেয়াল করো। ক্লোরিনের সাথে যখন হচ্ছে আমাদের এখানে ইভি থাকবে, সানলাইট থাকবে, যখন থাকবে তখন এখানে কেমন বিক্রিয়া দিবে টলুইন একটু খেয়াল করো। তখন কিন্তু এই বেঞ্জিন মানে অন্য ক্লোরিনেশন বিক্রিয়া, যেমন তুমি হচ্ছে ফেরাস প্রভাবকের উপস্থিতিতে দেখো, তার বেঞ্জিন রিং থেকে হাইড্রোজেন কিন্তু অপসারণ হয়েছিল, কিন্তু এইখানে এই যে আমাদের যে মিথাইল গ্রুপটা CH3, এইখান থেকে হাইড্রোজেনগুলো অপসারিত হইতে থাকবে। দেখো, এখানে কি আছে? CH3, এখানে CH2 হবে, এখানকার একটা হাইড্রোজেন অপসারিত হবে এবং এখান থেকে একটা ক্লোরিন যুক্ত হয়ে যাবে। খেয়াল করছো? তুমি যদি আবার এটাকে ক্লোরিন সংযোজন বিক্রিয়া দাও, এখানে কিন্তু 111 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। 111 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। এখানে যদি দাও তাহলে কি হবে? দেখো, এইখান থেকে দেখো আরেকটা হাইড্রোজেন সরে যাবে। CH2 ছিল, CH হবে, ক্লোরিন একটা ছিল আর একটা আসবে, Cl2 হবে। এবং খেয়াল করে দেখবা এখান থেকে কি হবে, এই যে একটা ক্লোরিন, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়েছে, প্রতিবারই একটা করে HCl বাদ যাবে। তারপরে এখানে কি হবে একটু খেয়াল করো তো। এখানে কি হবে যদি আবার এটার সাথে ক্লোরিনের সাথে বিক্রিয়া দাও, তাহলে কি হবে দেখো তো। তাহলে কি হচ্ছে দেখো তো, এখানে খেয়াল করো, CH আসলে এবার এই একটা হাইড্রোজেন থাকবে না, এটা অপসারিত হয়ে যাবে, CCl3। ঠিক আছে, CCl3 হয়ে যাবে। এইটা কিন্তু আমাদের টলুইনের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। দেখো, টলুইনকে আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া দেব ইভি রাইট 111 ডিগ্রি সেলসিয়াস, প্রতিবার একটা করে হাইড্রোজেন এখানে অপসারিত হবে, একটা করে ক্লোরিন এখানে ঢুকতে থাকবে, এইভাবে যাইতে থাকবে। ঠিক আছে, তাহলে এটা ছিল টলুইন। এটা খেয়াল করো একটু, এটাকে বলা হয় বেনজাইল ক্লোরাইড। এটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। তারপরে খেয়াল করো, এটার নাম হচ্ছে আমাদের বেনজাল ক্লোরাইড।
জাল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড, এবং এটার নাম হচ্ছে আমাদের বেনজোক্লোরাইড, বেনজোক্লোরাইড। বুঝতে পারছো? তাহলে টলুইনের যে আমাদের ক্লোরিনের সাথে যে বিক্রিয়া দেয় সেটা বুঝতে পারছো? চলো আমরা টলুইনের নাইট্রেশন একটু দেখি। এবার আমরা টলুইনের নাইট্রেশন বিক্রিয়াটা একটু দেখবো। দেখো টলুইনের নাইট্রেশন বিক্রিয়াটা একটু দেখবো। দেখো টলুইনের এখন আমরা নাইট্রেশন বিক্রিয়াটা দেখবো। দেখো এটা হচ্ছে আমাদের টলুইন। নাইট্রেশন করবে আমাদের অবশ্যই নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড থাকতে হবে, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, এখানে অলমোস্ট প্রথমে মনে হয় 20 ডিগ্রি সেলসিয়াসের মতো লাগে। এখানে এটার সাথে নাইট্রেশন হবে। তো নাইট্রেশনের কি হবে, আমি বলছিলাম নাইট্রেশনে নাইট্রো গ্রুপ অ্যাড হবে, কিন্তু টলুইনের ক্ষেত্রে একটু খেয়াল রাখবা সবসময় যে এই নাইট্রো গ্রুপটা অর্থ অবস্থানে যুক্ত হইতে পারে, প্যারা অবস্থানে যুক্ত হইতে পারে। অর্থাৎ টলুইনের ক্ষেত্রে আমরা দুইটা করে প্রোডাক্ট পাবো। অর্থাৎ এখানে যখন তুমি এটাকে নাইট্রেশন করবা, এটার অর্থ অবস্থান কোনটা? এটা। আবার দেখো এটা প্যারা অবস্থান কোনটা? এটা। ঠিক আছে, তাই প্যারা অবস্থান কোনটা? এটা। তো দেখো CH3। এখন তুমি একটু খেয়াল করো যে টলুইনকে যখন নাইট্রেশন করবা তখন এখানে একবার নাইট্রো গ্রুপটা অ্যাড হবে, এখানে একবার নাইট্রো গ্রুপটা অ্যাড হবে, এখানে একবার নাইট্রো গ্রুপটা অ্যাড হবে, এবং এই প্যারা অবস্থানে একবার নাইট্রো গ্রুপটা অ্যাড হবে। ঠিক আছে, কারণ কি দেখো এখানে কিন্তু যে ইন্ডিকেটরটা আছে, যে নির্দেশকটা আছে, সেটা অর্থপ্যারার নির্দেশক। তাই আমাদের নাইট্রো গ্রুপটা অর্থপ্যারা অবস্থানগুলোতে সংযুক্ত হইতে পারবে, মেটা অবস্থানে কিন্তু হবে না। তো এই হচ্ছে অর্থ অবস্থানে নাইট্রো, একবার প্যারা অবস্থানে নাইট্রো, এই দুইটা প্রোডাক্ট তৈরি করবে প্রথমে টলুইনকে যদি নাইট্রেশন করি। দেখো এগুলোকে যখন আমি মনে করি এগুলোকে যখন আমি আবার ফার্দার নাইট্রেশন করব তখন কি হবে, দেখো এটাকে যদি আমি আবার নাইট্রেশন করি তাহলে একটু খেয়াল করো কি হচ্ছে এখানে। দেখো এখানে তো একটা নাইট্রো গ্রুপ আছেই, কোনো সন্দেহ নাই। আবার এখানে কিন্তু আমাদের কি বলতো, দেখো এখানে কিন্তু আমাদের মিথাইল গ্রুপটা আছে। এবার আমাদের এটাকে যখন আবার নাইট্রেশন করতেছি, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড H2SO4 নাইট্রিক অ্যাসিড আবার যখন নাইট্রেশন করতেছি, তখন এই যে এই পজিশনে একটা প্যারা অবস্থানে কিন্তু আবার একটা নাইট্রো গ্রুপটা অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছো? যখন এটাকে আবার নাইট্রেশন করবা, সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড আবার নাইট্রেশন করবা যখন এটাকে, তখন দেখো কি হবে, তখন দেখো তো কি হবে, তখন একটু খেয়াল করে দেখো তো এখানে CH3, দেখো এখানে নাইট্রো গ্রুপটা অ্যাড হয়েছে, এখানে নাইট্রো গ্রুপটা অ্যাড হয়েছে, এবং এইখানে আমাদের নাইট্রো গ্রুপটা অ্যাড হবে। একটু খেয়াল করো, একটু খেয়াল করে দেখো তো কোন কোন অবস্থানে অ্যাড হয়েছে। এটা তিনটা নাইট্রো গ্রুপ অ্যাড হয়েছে নাইট্রেশনের ফলে। এটা দেখো এটার অবস্থানটা দেখো, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6। তার মানে কি এটা কি তৈরি হয়েছে একটু খেয়াল করে দেখো তো। এটাকে বলতেছে আমরা 2,4,6 2,4,6 ট্রাই নাইট্রো, এটাকে বলতেছে 2,4,6 ট্রাই নাইট্রো টলুইন, 2,4,6 ট্রাই নাইট্রো টলুইন। দেখো TNT, দেখো এক প্রথম অক্ষরগুলো যদি নাও তাহলে কি হচ্ছে 2,4,6 ট্রাই নাইট্রো টলুইন। তার মানে এটাকে তুমি কি বলতে পারবা? TNT বলতে পারবা। কি বলতে পারবা? TNT। এটাই তোমরা TNT নামে জানো, যেটা বিস্ফোরক রূপে ব্যবহৃত হয়। এই হচ্ছে আমাদের TNT। তাহলে আমরা যদি টলুইনকে নাইট্রেশন করি তাহলে আমাদের এন্ড প্রোডাক্টটা কি পাই? TNT পাই। খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, যে টলুইনের নাইট্রেশনের ফলে আমরা TNT পাই। টলুইনের নাইট্রেশনের ফলে কি পাই? TNT পাই। বুঝতে পারছো? টলুইনের নাইট্রেশনের ফলে কি পাই? TNT পাই। মন থাকবে? মন থাকবে তোমাদের? টলুইনে জারণ পড়বো এখন। কি পড়বো আমরা? টলুইনে জারণ বিক্রিয়া পড়বো। দেখো টলুইনে
জারণ বিক্রিয়া পড়বো, এটা হচ্ছে আমাদের টলুইন। এই টলুইনে কি পড়বো? জারণ বিক্রিয়া পড়বো। দেখো, তবে আমরা মনে রাখবো একবার আমরা এটাকে মৃদু জারণ করব, একবার মৃদু জারণ করব এবং একবার হচ্ছে আমরা তীব্র জারণ করব, একবার হচ্ছে আমরা তীব্র জারণ করব, তীব্র জারণ করব। দেখো, টলুইনকে যখন মৃদু জারণ করব, লাইক হচ্ছে তোমার কার্বন টেট্রাক্লোরাইড বা কার্বন ডাইসালফাইডে, কার্বন ডাইসালফাইডে দ্রবীভূত যখন ক্রোমিক ক্লোরাইড, যেমন CrO2Cl2 ক্রোমিক ক্লোরাইড দিবা, বা হচ্ছে তোমার ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড 500 ডিগ্রি সেলসিয়াস, 500 ডিগ্রি সেলসিয়াসে হইতে পারবে, এগুলো দিবা, তখন টলুইনে মৃদু জারণ ঘটবে। মনে রাখবা, টলুইনকে মৃদু জারণ করলে এটা এইখানে আমাদের অ্যালডিহাইড গ্রুপটা চলে আসবে, অর্থাৎ CHO গ্রুপটা চলে আসবে। দেখো, খেয়াল করো, এখানে তাহলে কি গ্রুপটা আসবে? CHO। অর্থাৎ টলুইনকে যদি আমরা মৃদু জারণ করি তাহলে আমরা বেনজালডিহাইড পাবো। কি পাবো? বেনজালডিহাইড পাবো। এবার বলো, টলুইনকে যদি তীব্র জারণ করি, লাইক অ্যাসিডিক KMnO4, তারপর K2Cr2O7, K2Cr2O7, এগুলোর উপস্থিতিতে যখন আমরা এটাকে তীব্র জারণ করব, তখন কি হবে? তখন এই যে আমাদের যে অ্যালকাইল গ্রুপটা অর্থাৎ মিথাইল গ্রুপটা, এইখানে আমাদের COOH হয়ে যাবে, অর্থাৎ বেনজোইক অ্যাসিড পাবো। তাহলে আমরা মনে রাখবা, এখানে একটা কথা মনে রাখবা, যে টলুইনকে যদি আমরা মৃদু জারণ করি তাহলে বেনজালডিহাইড পাবো, টলুইনকে যদি তীব্র জারণ করি আমরা বেনজোইক অ্যাসিড পাবো। ঠিক আছে? তাহলে কি পাবো? বেনজোইক অ্যাসিড পাবো। তাহলে আমার সাথে তোমরা একবার পড়ে ফেলো আরেকবার। তাহলে টলুইনকে যখন আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া দিয়েছিলাম UV 111 ডিগ্রি সেলসিয়াসে, তখন টলুইন অর্থাৎ মিথাইল গ্রুপে যে হাইড্রোজেনটা, সেই হাইড্রোজেনটা একটা করে অপসারিত হচ্ছিল, একটা করে ক্লোরিন ঢুকতেছিল, হাইড্রোজেনটা একটা করে অপসারিত হচ্ছিল, একটা করে ক্লোরিন ঢুকতেছিল। এইভাবে আমরা কি পেলাম? প্রথমে বেনজাইল ক্লোরাইড পেলাম, তারপর বেনজাইল ক্লোরাইড পেলাম, তারপর বেনজো ক্লোরাইড পেলাম। ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবা। এবং দেখলাম যখন আমরা টলুইনকে যখন নাইট্রেশন করছি তখন কি হয়েছে? প্রথমে অর্থ এবং প্যারা অবস্থানে নাইট্রো গ্রুপটা অ্যাড হয়েছে, তারপর যখন আমরা নাইট্রেশন করতে থাকবো তখন লাস্ট প্রোডাক্ট কি পাবো? 2,4,6 অবস্থানে নাইট্রো গ্রুপটা অ্যাড হয়ে যাবে। দ্যাট মিনস 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন, সংক্ষেপে বলা হয় TNT, যেটা বিস্ফোরক হিসেবে ইউজ করা হয়। আবার দেখো, টলুইনকে যখন আমরা জারণ করতেছি, মৃদু জারণ করতেছি, তখন বেনজালডিহাইড পাচ্ছি, টলুইনকে যখন আমরা তীব্র জারণ করতেছি তখন কিন্তু বেনজোইক অ্যাসিড পাচ্ছি। এই তো, এই তিনটা বিক্রিয়া পরে হয়ে যাবে টলুইনের। এবং দুইটা প্রস্তুতি আছে। প্রথমে আমরা ফিডেকাপ অ্যাকাইশনের মাধ্যমে কি পাই? টলুইন পাই। আর একটা হচ্ছে আমাদের কি বলতো, উডস ফিটিক বিক্রিয়ার মাধ্যমে কিন্তু টলুইন পাই। তো টলুইন এই টপিকটা শেষ। এখন আমরা আজকে লাস্ট টপিক, সেটা হচ্ছে আমাদের ফেনল। তো ফেনলটা আমরা একটু পড়বো। দেখো, আমরা এখন ফেনল সম্পৃক্ত যাবতীয় সবকিছু দেখব। দেখো, তার আগে দেখি কি কি প্রশ্ন আসছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে। প্রথম প্রশ্নটা খেয়াল করো, বলছে নিম্নোক্ত কোনটি দ্বারা ফেনল থেকে পিক্রিক অ্যাসিড পাওয়া যায়? খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। দেখো কি বলছে, আমাদের ফেনল থেকে কি পাওয়া যাবে? বলছে ফেনল থেকে পিক্রিক অ্যাসিড পাওয়া যাবে বলছে। দেখো কি পাওয়া যাবে? ফেনল থেকে পিক্রিক অ্যাসিড বিক্রিয়া। অর্থাৎ ফেনল থেকে পিক্রিক অ্যাসিড কোন বিক্রিয়ার সাহায্যে পাবো বলো তো? ফেনল থেকে পিক্রিক অ্যাসিড পাবো হচ্ছে আমরা নাইট্রেশন বিক্রিয়ার মাধ্যমে। কার মাধ্যমে? নাইট্রেশন বিক্রিয়ার মাধ্যমে। তার আগে চলো আমরা একটু আগে যে টলুইনের নাইট্রেশন দেখলাম সেটা হচ্ছে তোমাদের একটু স্মরণ করাই দিই। দেখো, দেখো এটা হচ্ছে আমাদের টলুইন ছিল, যেটাকে তুমি নাইট্রেশন করলা এবং অ্যাটলিস্ট ধাপে ধাপে দেখাইছি। একদম শেষে গিয়ে তুমি কি পাইলা? যে এইটা ছিল আমাদের টলুইন এবং এটা যে 2,4,6 অবস্থানে অর্থাৎ অর্থপেরা অবস্থানে নাইট্রো গ্রুপগুলো অ্যাড হয়ে গেছিল। আগে এই বিক্রিয়াটা দেখলাম, টলুইনের নাইট্রেশন অর্থাৎ 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন, বা হচ্ছে এখানে TNT পাইছিলাম, তো এখানে কি হবে খেয়াল করো তো, এখানে কি হবে?
এটা হচ্ছে মনে করা হলো আমাদের কি ফেনল। তো ফেনলকে যখন তুমি নাইট্রেশন করবা, ফেনলকে যখন তুমি নাইট্রেশন করবা, তখন এই ঠিক টরুইনটার মতোই হচ্ছে তোমার, ঠিক টরুইনটার মতো এই যে 2, 4 এবং এই যে 6, এই অবস্থানগুলোতে তোমার নাইট্রো গ্রুপটা অ্যাড হয়ে যাবে নাইট্রেশন করতে থাকে। ঠিক আছে, নাইট্রো গ্রুপটা কি হবে, অ্যাড হবে। দেখো নাইট্রো, অর্থাৎ টরুইনটাই নাইট্রেশন বসে থাকে, এটা পারবা, এটা ধাপে ধাপে এভাবে নাইট্রো গ্রুপটা অ্যাড হইতে থাকবে। দেখো অর্থাৎ 2, 4, 6 টাই নাইট্রো ফেনল, এটা কি 2, 4, 6 টাই নাইট্রো ফেনল, 2, 4, 6 টাই নাইট্রো ফেনল। বোঝাতে পারলাম? তাহলে এটাই আরেকটা নাম হচ্ছে ফিক্রিক অ্যাসিড, ফিক্রিক অ্যাসিড। ঠিক আছে, এটাই আরেকটা নাম কি ফিক্রিক অ্যাসিড। এটা কিন্তু অনেক ব্যবহার আছে। ঠিক আছে, ফিক্রিক অ্যাসিড। তাহলে আমরা দেখলাম ফেনল থেকে ফিক্রিক অ্যাসিড পাবো নাইট্রেশন করলে, অর্থাৎ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে ফেনল নাইট্রেশন বিক্রিয়ার মাধ্যমে ফিক্রিক অ্যাসিড তৈরি করে এবং টরুইনটা নাইট্রেশন বিক্রিয়ার মাধ্যমে টিএনটি অর্থাৎ টাই নাইট্রো টরুইন তৈরি করে। ঠিক আছে, এটা অনেক সময় তোমাদের মধ্যে প্যাচ লাগে, আশা করি এখন থেকে ক্লিয়ার একদম আর ভুল হবে না। তাহলে আমরা কোনটা ব্যবহার করছি, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, কি দেওয়া আছে, এটা নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। তবে এখানে কনসেন্ট্রেটেড কিন্তু, হ্যাঁ কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। চলো নেক্সট কোশ্চেনটা কি আছে দেখি। দেখো বলছে ফেনল ও অ্যালকোহল উভয়ের জন্যই সত্য। ফেনল এবং অ্যালকোহল, দেখো ফেনল এবং অ্যালকোহলের উভয়ের জন্যই কোনটা সত্য। PCl5 এর সাথে বিক্রিয়া করে, রাইমার টাইমেন বিক্রিয়া প্রদর্শন করে, ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করে, নাকি লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে। এই চারটার জন্যই মানে দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য কোন অপশনটা, দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য কোন অপশনটা। দেখো প্রথম যেটা বলছে PCl5 এর সাথে বিক্রিয়া। দেখো ফেনলকে যদি তুমি PCl5, আমরা প্রত্যেকটা অপশানে একদম বিস্তারিত ব্যাখ্যা সহ সমাধান করব, যাতে এই যে রাইমেন টাইমেন বিক্রিয়া, লুকাস বিকারকের বিক্রিয়া, এগুলো থেকে আসে উত্তর দিতে পারো। আমরা বিস্তারিত এক্সপ্লেনেশনগুলো পড়বো, যাতে এখান থেকে তোমাদের ভালো একটা প্রস্তুতি হয়। দেখো ফেনলের সাথে যখন তুমি PCl5 এর বিক্রিয়া দিবা বা PCl3 যেটাই দাও, PCl3 বিক্রিয়া দাও, তখন কি হবে দেখো, তখন আসলে কি হবে দেখো, এই যে ফেনলটা আছে, দেখো খেয়াল করো, এই যে আমাদের ফেনলটা আছে, এই ফেনলটা কিন্তু বিক্রিয়া করবে। দেখো এখানে কিন্তু ক্লোরোবেনজিন হয়ে যাবে, কি হবে ক্লোরোবেনজিন হবে, এবং POCl3 কিন্তু হবে, কি হবে POCl3। এই দেখো এখানে সাথে কিন্তু POCl3 হয়ে যাবে। আবার খেয়াল করো, যখন এটাকে তুমি কোনো একটা অ্যালকোহল, আমি একটা এক্সাম্পল নিচ্ছি ইথানল, একটা এক্সাম্পল নিচ্ছি কি ইথানল, যখন এটার সাথে যখন তুমি PCl5 এর বিক্রিয়া দিবা তখন কি হবে, বা PCl3 বিক্রিয়া দিবা তখন কি হবে, দেখো CH3 CH2, এই যে OH গ্রুপটা দেখতেছো, এই যে তোমরা OH গ্রুপটা দেখতেছো, এটা বলবে তো Cl, এটা ক্লোরিন হয়ে যাবে। ঠিক আছে, এবং এখানে কিন্তু সেম পজিশনে POCl3 যোগ আমাদের HCl প্রডিউস হয়ে যাবে। অর্থাৎ আমরা দেখতেছি ফেনল এবং কি বলতো অ্যালকোহল দুইটাই কিন্তু PCl5 এর সাথে বিক্রিয়া দিতেছে। কথা কি ক্লিয়ার? দুইটাই PCl5 এর সাথে বিক্রিয়া দিচ্ছে। তো এখানে দেখো বুঝতেই পারছো, এখানে উত্তর কি হবে, এখানে উত্তর কিন্তু আমাদের এ হবে। আমরা এখন বাকি অপশনগুলো একটু অ্যানালাইসিস করব। দেখো বাকি অপশনগুলোতে কি বলছে আমরা একটু অ্যানালাইসিস করব। দেখো বাকি অপশনগুলোতে কি বলছে আমরা একটু অ্যানালাইসিস করব। দেখো বলছে রাইমার টাইমেন বিক্রিয়া প্রদর্শন করে। দেখো রাইমান টাইমেন বিক্রিয়া কিন্তু ফেনল দেয়,
রাইমাইন টাইমাইন বিক্রিয়া কে দেয়? ফেনল দেয়, অ্যালকোহল কিন্তু দেয় না। বিক্রিয়াটা কি ছিল বলতো? খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, দেখো খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। অর্থাৎ এখানে যদি তুমি মিথাইল ক্লোরাইড নাও এবং একটা পটাশিয়াম হাইড্রোক্সাইড নাও বা সোডিয়াম হাইড্রোক্সাইড নাও, যেটাই নাও, এইটা কি হবে আমাদের? এটা হচ্ছে আমাদের এই যে টলুইন, এটার অর্থ অবস্থানে একটা অ্যালডিহাইড গ্রুপ অ্যাড হয়ে যাবে। অর্থাৎ এটা অর্থ হাইড্রোক্সি বেন্জালডিহাইড বলা হয়। এটা আরেকটা নাম আছে স্যালিস্যালডিহাইড। স্যালিস্যালডিহাইড, বুঝতে পারছো? এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে স্যালিস্যালডিহাইড। অর্থাৎ ফেনল রাইমার টাইমার বিক্রিয়া দেয়, ফেনল রাইমার টাইমার বিক্রিয়া দেয়, যার মাধ্যমে আমাদের স্যালিস্যালডিহাইড উৎপন্ন করে। এটা একটু মনে রাখবা, রাইমার টাইমার বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন হয়? রাইমার টাইমার বিক্রিয়ার মাধ্যমে স্যালিস্যালডিহাইড উৎপন্ন হয়। এখন দেখো বোমিন পানির সাথে বিক্রিয়া করে। এখন দেখো ফেনল কি বোমিন পানির সাথে বিক্রিয়া করে নাকি অ্যালকোহল বোমিন পানির সাথে বিক্রিয়া করে? আমরা কিন্তু একদম প্রথম কোশ্চেন আজকে ছিল যে ফেনল কিন্তু বোমিন দমনের সাথে বিক্রিয়া দেয়। কারণ আমি বলছি বেনজিনের সাথে যদি কোনো একটা ইন্ডিকেটর বা কোনো একটা সক্রিয়কারী গ্রুপ থাকে এবং সেটা যদি শক্তিশালী সক্রিয়কারী গ্রুপ হয়, তাহলে কিন্তু সে বোমিন দমনের সাথে বিক্রিয়া দেয় এবং অসম্পৃক্ত কম্পাউন্ডগুলো বোমিন দমনের সাথে বিক্রিয়া দেয়। তার মানে কি ফেনল হচ্ছে আমাদের বোমিন দমনের সাথে বিক্রিয়া দিচ্ছে। কিন্তু যদি অ্যালকোহলটার দিকে একটু খেয়াল করো তো, এটা একটা অ্যালকোহল মনে করো, দেখো এটা কি অসম্পৃক্ত যৌগ? এখানে কি ডবল বন্ড বা ট্রিপল বন্ড আছে কোথায়ও? তাহলে কি এটা কি করবে? বোমিন দমনের সাথে বিক্রিয়া দিবে না। তাহলে কিন্তু এটা বোমিন দমনের সাথে বিক্রিয়া দিবে না, এটা দিচ্ছে না। আবার এটা রাইমার টাইমার বিক্রিয়া কে দিচ্ছে? রাইমার টাইমার বিক্রিয়া ফেনল দিলেও কিন্তু অ্যালকোহল দিচ্ছে না। তারপরে অপশনটা খেয়াল করো, লুকাস বিকারকের সাথে বিক্রিয়া। এখন দেখো লুকাস বিকারকের সাথে বিক্রিয়া, এটা তোমরা মোটামুটি সবাই জানো যে লুকাস বিকারক এর সাথে বিক্রিয়া। তোমরা বলো তো লুকাস বিকারক কোনটাকে বলা হয়? তোমরা বলো তো লুকাস বিকারক কোনটাকে বলা হয়? দেখো লুকাস বিকারক হচ্ছে আমাদের অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং কনসেন্ট্রেটেড HCl। এটা ছিল কি? কনসেন্ট্রেটেড HCl। এটা ছিল হচ্ছে আমাদের লুকাস বিকারক। এটা ছিল কি? লুকাস বিকারক। দেখো এটা খেয়াল করে দেখো, এটার উপস্থিতিতে কি দেখছিলাম যে আমাদের যেটা প্রাইমারি অ্যালকোহল, প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল কি করছিল বলতো? প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল কি করছিল বলতো? প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল কিন্তু বিক্রিয়া দেয় নাই। এখানে নো রিঅ্যাকশন, এখানে কোনো রিঅ্যাকশন ছিল না। কিন্তু তুমি যদি দেখো যখন এটা 2 ডিগ্রি অ্যালকোহল ছিল, যখন এটা আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল ছিল, তখন কিন্তু আমাদের এটা এই লুকাস বিকারকের সাহায্যে বিক্রিয়া দিচ্ছিল এবং সেটা কিন্তু 5 থেকে 10 মিনিট সময় লাগছিল। একটু খেয়াল করে দেখো, পড়ছো এটা কয় মিনিট সময় লাগছিল? 5 থেকে 10 মিনিট। এবং যখন 3 ডিগ্রি হবে, যখন 3 ডিগ্রি অ্যালকোহল হয়েছিল, তখন কি ঘটনা ঘটছিল বলতো? যখন 3 ডিগ্রি অ্যালকোহল হয়েছিল তখন কিন্তু খুব দ্রুত বিক্রিয়া দিচ্ছিল, তাৎক্ষণিক বিক্রিয়া দিচ্ছিল, দ্রুত বিক্রিয়া দিয়েছিল। ঠিক আছে, তাহলে দেখলাম প্রাইমারি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে বিক্রিয়া না দিলেও সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের সাথে বিক্রিয়া দেয় এবং 2 ডিগ্রি ক্ষেত্রে 5 থেকে 10 মিনিট সময় লাগছিল এবং 3 ডিগ্রি ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত বিক্রিয়াটা দিয়েছিল। ঠিক আছে, তাহলে দেখলাম লুকাস বিকারকের সাথে অ্যালকোহল বিক্রিয়া দেয় কিন্তু লুকাস বিকারকের সাথে ফেনল বিক্রিয়া দেয় না। তার মানে কি এটাও উত্তর হচ্ছে না। মানে আমার দুইটাই হইতে হবে, কমন হইতে হবে, যে ফেনলও দিচ্ছে আবার অ্যালকোহলও দিচ্ছে। তো এটা হচ্ছে PCl5 এর সাথে বিক্রিয়া, যেটা দুইটাই দেয়, যেটা কি করে দুইটাই দেয়। কিন্তু হচ্ছে আমাদের রাইমার টাইমার বিক্রিয়া ফেনল দেয়, বেনজালডি অর্থোহাইড্রক্সি বেনজালডিহাইড অর্থাৎ স্যালিসালডিহাইড উৎপন্ন করে। বোমিন পানির সাথে বিক্রিয়া ফেনল দেয়, কারণ বেনজিনের সাথে একটা শক্তিশালী সক্রিয় গ্রুপ হাইড্রক্সিল আছে, তাই এটা
কি দেয়, আমাদের বমির দমনের সাথে বিক্রিয়া দেয়। কিন্তু আমাদের বমির দমনের সাথে বিক্রিয়া কি দিবে অ্যালকোহল? না, এখানে অসম্পৃক্ততা নাই, অর্থাৎ দিবে না। লুকাস বিকারকের সাথে বিক্রিয়া দেখলাম যে আমাদের অ্যালকোহল দিচ্ছে, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহল, কিন্তু ফেনল কিন্তু লুকাস বিকারকের সাথে বিক্রিয়া দেয় না। তো এই যে আমাদের এইভাবে সুন্দর মতো বিস্তারিত ব্যাখ্যা সহ যদি তুমি প্রশ্ন সলভ করো, বিশ্বাস করো ভাইয়া, এখান থেকে তোমাদের একটা সেরা একটা প্রস্তুতি হয়ে যাবে, খুব সুন্দর একটা প্রস্তুতি হয়ে যাবে। তো প্রশ্ন সলভ করতে হয় আসলে এইভাবে, ঠিক আছে? প্রশ্ন সলভ করতে হয় এইভাবে, একদম অপশানগুলো অ্যানালাইসিস করবা, প্রশ্ন একটু ভালো করে অ্যানালাইসিস করে পড়তে হবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। বলছে নিম্নলিখিত যৌগগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অম্ল কোনটি? দেখো অম্ল কোনটি, তোমরা হয়তো জেনে থাকবা যে ফেনলের একটা স্পেশাল নাম আছে, কিন্তু জানো তোমরা ফেনলের একটা স্পেশাল নাম আছে, বলো তো কি? এটাকে কিন্তু কার্বলিক অ্যাসিড বলা হয়, এটাকে কিন্তু কার্বলিক অ্যাসিড বলা হয়। কি বলা হয়? কার্বলিক অ্যাসিড। যেটা দেখবা অনেকে নামটা শুনেছো, কারণ ওই যে গ্রামগঞ্জে সাপ কিন্তু এটা দেখে ভয় পায়, গ্রামগঞ্জে হচ্ছে তোমার সাপ তাড়াতে কিন্তু ফেনল ব্যবহার করা হয়। এবং তুমি একটু খেয়াল করে দেখো ফেনল কিন্তু আমাদের, বলো তো তোমার একটা কোশ্চেন করি, এটাতে হচ্ছে তোমার পানিতে দ্রবীভূত হবে কি হবে না বলো তো? এই ফেনলটা পানিতে দ্রবীভূত হবে কি হবে না বলো? কে বলতে পারবা? বলো একটু কমেন্টে বলো। ফেনলটা হচ্ছে আমাদের কি করবে, আমাদের পানিতে দ্রবীভূত হবে কিনা? দেখো উত্তরটা হচ্ছে ফেনল কিন্তু ঠান্ডা পানিতে কিন্তু দ্রবীভূত হয় না, ঠান্ডা পানিতে কিন্তু দ্রবীভূত হয় না। এটা কিন্তু ঠান্ডা পানিতে দ্রবীভূত হয় না, তবে গরম পানিতে দ্রবীভূত হয়। গরম পানিতে কিন্তু আবার দ্রবীভূত হয়। এবং ফেনলটা একটু খেয়াল করে দেখো, ফেনলে কিন্তু হাইড্রোজেন বন্ড আছে, ফেনলে হাইড্রোজেন বন্ড আছে, এবং এই হাইড্রোজেন বন্ড থাকার কারণে কিন্তু এটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মোটামুটি বেশি। তো এখন আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে তোমার ফেনল কিন্তু অ্যালকোহলের চাইতে একটু অ্যাসিডিটি বেশি, অর্থাৎ অ্যালকোহলের চাইতে কিন্তু আমাদের ফেনলের কি অ্যাসিডিটি বেশি, অ্যালকোহলের চাইতে ফেনলের অ্যাসিডিটি বেশি, ঠিক আছে? তো বলছে নিম্নলিখিত যৌগগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অম্ল কোনটা, অ্যাসিড কোনটা? দেখো এটা অ্যালকোহল না, দেখো এটা একটা অ্যালকোহল, এটা একটা অ্যালকোহল, দেখো আর নিচে এগুলো খেয়াল করো, সি দাও দেখো একটা ফেনল, আমাদের ডি দাও একটা ফেনল দিয়েছে, দেখো ওয়েস, দেখো ফেনল, এটাও ফেনল। তো প্রথমে আমরা দেখলাম কি যে অ্যালকোহলের চাইতে ফেনলের অ্যাসিডিটি বেশি। দেখো তার মানে কি এই দুইটা অপশন আগেই বাদ, এখন বাকি থাকতেছে দুইটা, সি এবং ডি। এই দুইটার মধ্যে কোনটায় অ্যাসিডিটি বেশি একটু খেয়াল করো। দুইটা কি আছে দেখো, এটা ফেনল এবং শুধু একটা নাইট্রো গ্রুপ আছে NO2, এবং নাইট্রো গ্রুপ দিছে, দেখো খেয়াল করো একটা নাইট্রো গ্রুপ, এখানে দুইটা নাইট্রো গ্রুপ দেখতে পাচ্ছি আমি অপশনে, ঠিক আছে? এটা এখানে একটা নাইট্রো গ্রুপ থাকার কথা, এটা পিক্রিক অ্যাসিড হওয়ার কথা। আচ্ছা যাই হোক, দেখো এই দুইটার মধ্যে কার অ্যাসিডিটি বেশি কিভাবে বাই করবা? এটা দেখো এইখানে যে গ্রুপটা আছে, দেখো তো এটা মেটা ইন্ডিকেটর, এটা মেটা ইন্ডিকেটর। এবং একটু খেয়াল করে দেখো যে এই নাইট্রো গ্রুপটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, বুঝছো? এগুলো হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এগুলো থাকলে হচ্ছে আমাদের যে কনজুগেটেড অ্যাসিডটা হয় সেটা হচ্ছে আমাদের কি হয়, এটা স্থায়ী হয়, বুঝছো? তো তোমাদের এত কিছু না বুঝলেও সমস্যা নাই, তোমরা এটা একটু মনে রাখবা যে এই রিংয়ে যদি নাইট্রো গ্রুপের সংখ্যা যত বাড়বে তার তীব্রতা তত বেশি হবে, তার
তীব্রতা তত বেশি হবে। তাহলে এখানে কি দেখলাম, ফেনলটা অ্যালকোহলের চাইতে শক্তিশালী অ্যাসিড, এবং দেখলাম যে ফেনলের সাথে যদি দেখো নাইট্রো গ্রুপের সংখ্যা বাড়তেছে তাহলে তার তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? কথাটা কি ক্লিয়ার একদম? দেখো এটাও ফেনল, এটাও ফেনল, কিন্তু এখানে দুটা নাইট্রো গ্রুপ, এখানে একটা নাইট্রো গ্রুপ, তাহলে কোনটায় অ্যাসিডিটি বেশি হবে, অম্লতা বেশি হবে? অবশ্যই যেটাতে দুইটা নাইট্রো গ্রুপ থাকবে। অর্থাৎ আমাদের নাইট্রো গ্রুপের সংখ্যা বাড়বে, তার তীব্রতা বাড়বে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে দেখি কি বলছে, দেখো কোপ বিক্রিয়ায় নিচে কোনটি উৎপন্ন হয়? দেখো কোপ বিক্রিয়াটা আমরা এই প্রশ্নের উত্তর এমনিতে পারবা, চলো পরের কোশ্চেনটা আগে দেখে নেই, তারপর আগেরটা দেখছি। বলছে দেখো 4 থেকে 7 বায়ু চাপ ও 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সোডিয়াম ফিনেটের সাথে, দেখো প্রশ্নটা একটু খেয়াল করো, প্রশ্নটা খুবই ইজি, প্রশ্ন বড় দেখে ভয় পাওয়ার কিছুই নাই। দেখো সোডিয়াম ফিনেটের সাথে কার বিক্রিয়া দিছে? কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দিছে। দেখো খেয়াল করে দেখো, কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন যৌগটি HCl দ্বারা আদ্র বিশ্লেষণ করছে, অর্থাৎ এটাকে কি করছে দেখো, পরে আদ্র বিশ্লেষণ করছে, তাহলে কি পাইছে দেখো, কি পাইছে দেখো, অর্থ হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড পাইছে। দেখো প্রশ্নটা একটু এখন খেয়াল করো, যে তোমার প্রথমে সোডিয়াম ফিনেটের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দিছে, তারপর এটাকে HCl দ্বারা হাইড্রোলাইসিস করছে, দেন কি পাইছে আমাদের অর্থ হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। তাই বিক্রিয়াটার নাম কি চাইছে? তো অনেকেই বুঝতে পারতেছে বিক্রিয়াটা হচ্ছে কোপ বিক্রিয়া, কিন্তু আমি একটু দেখো তোমাদের একটু ডিটেলসে একটু দেখাই। প্রথমে কি বলছে, সোডিয়াম ফিনেটের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দিছে। দেখো সোডিয়াম ফিনেটের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দিছে, দেখো দেখো কি করছে, সোডিয়াম ফিনেটের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দিছে। সোডিয়াম ফিনেটটা আগে দেখো, দেখো এই যে এইটাকে বলা হচ্ছে ONA, এটাকে বলা হচ্ছে আমাদের সোডিয়াম ফিনেট। দেখো বিক্রিয়াটা দেখো একটু ভালো মতো দেখো, দেখো এটাকে বলা হচ্ছে আমাদের সোডিয়াম ফিনেট। তো এই সোডিয়াম ফিনেটের সাথে কার বিক্রিয়া দিছে? সোডিয়াম ফিনেটের সাথে বিক্রিয়া দিছে কার্বন ডাই অক্সাইডে, ঠিক আছে? দেখো তো কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দিলে কি হয়, এখানে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দিলে এখানে কি হয় দেখো, যদি তুমি এটাকে কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া দাও তাহলে কি হয় দেখো, কি বলছে, কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া দিছে। তো কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া দিলে এটা কি হয় দেখো, একটু মনোযোগ দাও, এখানে হচ্ছে আমাদের এই যে ONA, এবং খেয়াল করবা এখানে হচ্ছে আমাদের COONA হয়ে যাবে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট। কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট, এটার নাম হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট। দেন কি বলছে, এটার সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়ায় আর হাইড্রোলাইসিস করছে HCl এর সাহায্যে। কি করছে? হাইড্রোলাইসিস করছে, একটু খেয়াল করো, এটাকে কি করছে? হাইড্রোলাইসিস করছে। তো এটাকে হাইড্রোলাইসিস করে কি হবে দেখো, এটাকে যদি তুমি হাইড্রোলাইসিস করো তাহলে এইখানে হাইড্রোক্সিল হয়ে যাবে, এখানে অ্যাসিড হয়ে যাবে। দেখো 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 এই যে যৌগটা হলো এটাই হচ্ছে অর্থ হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, বা এটা আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড, বুঝছো? এর নামই হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। বোঝা গেল? দেখো সোডিয়াম ফিনেটের সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া দিয়ে প্রথমে সোডিয়াম স্যালিসাইলেট হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার এটার সাথে যখন তুমি হাইড্রোলাইসিস করো HCl দ্বারা, তখন কিন্তু হচ্ছে আমাদের স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়, অর্থাৎ আমাদের অর্থ হাইড্রক্সি বেনজোইক অ্যাসিডটাই হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। তবে একটু খেয়াল করো, এই যে সোডিয়াম স্যালিসাইলেট এটা কিভাবে পাই জানো? এটা পাই হচ্ছে যখন তুমি ফেনলটাকে, এই ফেনলটাকে যখন তুমি ক্ষারীয় হাইড্রোলাইসিস করো, কি করো? ক্ষারীয় হাইড্রোলাইসিস করো। ক্ষারীয় হাইড্রোলাইসিস যখন করবা
তখন খেয়াল করবা ফেনলকে যখন ক্ষারীয় হাইড্রোলাইসিস করো তখন হচ্ছে আমাদের সোডিয়াম ফিনেট হয়। কি হয়? সোডিয়াম ফিনেট, এটাকে বলা হয় সোডিয়াম ফিনেট। তারপর সোডিয়াম ফিনেটে যখন কার্বন ডাই অক্সাইড দাও সোডিয়াম স্যালিসাইলেট, তারপর যখন তুমি ACL এর সাহায্যে হাইড্রোলাইসিস করো তখন স্যালিসাইলিক অ্যাসিড অর্থাৎ অর্থো হাইড্রোক্সি বেঞ্জোইক অ্যাসিড হয়। এই বিক্রিয়াটাই হচ্ছে আমাদের কোপ বিক্রিয়া। এই বিক্রিয়াটাই হচ্ছে আমাদের কোপ বিক্রিয়া। বুঝতে পারছো বিষয়টা? এই বিক্রিয়াটাই হচ্ছে আমাদের কোপ বিক্রিয়া। দেখো এখানে তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই। দেখো দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই এখান থেকে তোমাদেরকে আমি। এই যে এখানে যদি আমরা ক্লোরিন নিতাম, এখানে যদি ক্লোরোবেনজিন নিতাম এবং এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ও সেখানে 300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস এবং 150 থেকে প্রায় 200 ATM চাপ লাগে, তখন আমাদের এখানে যদি আমাদের কি হইতো, এখানে সোডিয়াম ফিনেট উৎপন্ন হইতো এবং এই সোডিয়াম ফিনেটকে যখন তুমি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কিন্তু ডিরেক্ট ফেনল হয়ে যাবে। ডিরেক্ট ফেনল হয়ে যাবে। দেখো ডিরেক্ট কি হয়ে যাবে? আমাদের ফেনল হয়ে যাবে, ডিরেক্ট ফেনল হয়ে যাবে। অর্থাৎ সোডিয়াম ফিনেটে কার্বন ডাই অক্সাইড দিলে কোপ বিক্রিয়া হচ্ছে, ওই পাশে স্যালিসাইলিক অ্যাসিড পাচ্ছি, কিন্তু সোডিয়াম ফিনেটের মাধ্যমে যদি আমরা অ্যাসিড দেই তাহলে আমরা ডিরেক্ট কি পাচ্ছি? ফেনল পাচ্ছি, ডিরেক্ট ফেনল পাচ্ছি। কিন্তু তাহলে এই যে ক্লোরিন থেকে যে আমরা ফেনল পাইলাম এটাকে বলা হচ্ছে ডাউ পদ্ধতি। এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে আমাদের ডাউ পদ্ধতি। এটাকে বলা হচ্ছে ডাউ পদ্ধতি। এটা একটা খেয়াল রাখবা। ক্লোরোবেনজিনকে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করলাম, সোডিয়াম ফিনেটে HCl দিলাম, ফেনল পেলাম। ঠিক আছে, বোঝা গেল? এবং যখন হচ্ছে তোমার এখানে ফেনল থাকতো OH, ফেনলটাও ক্ষারীয় হাইড্রোলাইসিসের মাধ্যমে সোডিয়াম ফিনেট তৈরি করে, তখন কার্বন ডাই অক্সাইড দিতা, তখন এইভাবে কোপ বিক্রিয়া সংঘটিত হইতো। তাই এখন সব কিছু ভুলে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু দুইটা কথা ভোলা যাবে না। সেটা হচ্ছে তুমি যদি ফেনলের সাথে ফেনলকে যদি কোপ বিক্রিয়া দাও, অর্থাৎ ফেনল কোপ বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করবে? স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করবে এবং ক্লোরোবেনজিনের মাধ্যমে আমরা ফেনল পাবো ডাউ পদ্ধতির মাধ্যমে। সব কিছু ভুলে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু এই কথাটা ভোলা যাবে না যে ফেনল হচ্ছে আমাদের কোপ বিক্রিয়ার মাধ্যমে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন করলো এবং ক্লোরোবেনজিন থেকে ফেনল পাইলাম ডাউ পদ্ধতির মাধ্যমে। ক্লিয়ার? তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের কোপ বিক্রিয়া। তো এক্সপ্লেনেশনগুলো তোমাদেরকে একটু দিয়ে দিলাম। এখন দেখো আগে বিক্রিয়াটা একটু খেয়াল করো। আগে বলছে কোপ বিক্রিয়ায় নিচে কোনটি উৎপন্ন হয়? এখন বলো, তোমরা বলো, দেখে বলো। কোপ বিক্রিয়ায় আমাদের কি হয়? আমাদের এই দেখো স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়। দেখছো স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়। পিক্রিক অ্যাসিড উৎপন্ন হয় কখন বলছিলাম? ওই যে তুমি যখন ফেনলকে কি করবা? নাইট্রেশন করবা, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল বা পিক্রিক অ্যাসিড তৈরি করবে। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে কোপ বিক্রিয়া আর কোপ সংশ্লেষণ। অনেক সময় তোমরা এখানে প্যাসে লাগায় ফেলো। দেখো কোপ সংশ্লেষণ কোনটা বলো তো? কোপ সংশ্লেষণ কোনটা? দেখো এটা তুমি বলছো কোনো একটা সোডিয়াম অ্যাসিটেট কে যদি তুমি এখানে তড়িৎ বিশ্লেষণ করো, মনে আছে? এখানে যদি তড়িৎ বিশ্লেষণ করো তাহলে কি তৈরি করেছিল? আমাদের তড়িৎ বিশ্লেষণ করো তাই কিন্তু আমাদের তৈরি করছিল অ্যালকেন। খেয়াল করে দেখো, তাহলে আমাদের অ্যালকেন তৈরি করছিল। এটা হচ্ছে আমাদের কোপ সংশ্লেষণ। তো কোপ সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরি হয়। কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়। এবং কোপ বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখলাম যে কি হয়? স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়। স্যালিসাইলিক অ্যাসিড। এটা একটু মাথায় রাখো। আর বেনজাইডিহাইড কার মাধ্যমে তৈরি করছিলাম বলতো? একটু আগে আমরা বেনজাইডিহাইড কার মাধ্যমে তৈরি করছিলাম? আমরা কিন্তু রাইমার টাইম্যান বিক্রিয়ার মাধ্যমে। কি বলতো? রাইমার টাইম্যান বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা কি করছিলাম? আমরা কিন্তু বেনজাইডিহাইড তৈরি করছিলাম।
বেনজালডিহাইড, বেনজালডিহাইড, এই কয়েকটা কথা ভোলা যাবে না। কোপ বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয় পাও, এবং রাইমার টাইম্যান বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে তুমি কি পাও, বেনজালডিহাইড পাও। দুইটাই কি, দুইটাই হচ্ছে ফেনলের বিক্রিয়া। আর কোপ সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে তুমি কিন্তু অ্যালকেন পাও। কোপ সংশ্লেষণ, অ্যালকেন, কোপ বিক্রিয়া, স্যালিসাইলিক অ্যাসিড, দুইটার মধ্যে প্যাচ লাগানো যাবে না, দুইটার মধ্যে প্যাচ লাগানো যাবে না, ঠিক আছে।